দেখো, এমনি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বলতে গেলে আমরা ইন জেনারেলি সেটাকে 1857 থেকে ধরি। কারণ যেটাকে সিপাই রিভোল্ট আমরা বলি বা মহাবিদ্রোহ যাই বলি না কেন, সেটাকে আবার ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কিনা সেটা নিয়েও একটা বিতর্ক আছে। তবে আমরা ওখান থেকে শুরু করব না, আমরা আরো আগে থেকে শুরু করব। আমরা প্রথম যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান ট্রেডার্স ইন ইন্ডিয়া। অর্থাৎ বিভিন্ন ইউরোপীয় যে বণিক কোম্পানিগুলো ভারতবর্ষে এসছিল তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। দেখো, যদি আমরা ক্রোনোলজিক্যালি সাজানোর চেষ্টা করি কে কার পর এসছিল, তাহলে সবার আগে এসছে কারা? পর্তুগিজ। পর্তুগিজের পরে এসছে কারা? ডাচ। তারপরে এসছে কারা? ব্রিটিশ। তারপরে এসছে কারা? ডেনস। আর সবার লাস্টে এসছে ফ্রেঞ্চ। তাহলে সবার আগে এসছে এবং সবার পরে গেছে, দুটোরই অ্যান্সার কিন্তু পর্তুগিজ। আর স্বাধীনতার আগে সবার লাস্টে কারা এসছে, তাহলে অ্যান্সার হবে ফ্রেঞ্চ। কারণ পর্তুগিজরা এসছে 1498 সালে, তারা গেছে 1961 সালে। ডাচদের যদি আমরা ধরি, তারা ভারতে প্রথম আসে 1605 সালে, ঠিক আছে। আর ওদের হচ্ছে তোমার ব্রিটিশরা যদি ভারতবর্ষে আসে তাহলে সেটা 1608 সালে। ডেনসরা আসে 1620 সালে, প্রথম ভারতে আসে। আর ফ্রেঞ্চরা প্রথম ভারতে আসে 1668 সালে। ডাচদের মোটামুটি ভাবে ভারত থেকে বলতে পারো 1759-এ বিদারা যুদ্ধের পর তাদের সমাপ্তি। ব্রিটিশরা আমরা জানি 1947, ডেনসরা 1845, আর ফ্রেঞ্চদের বলতে গেলে সেটা হচ্ছে 1954 পর্যন্ত, যদিও পন্ডিচেরি তাদের অধীনে ছিল, কিন্তু কার্যত সেটা শেষ হয়ে গেছিল কিন্তু 1763-তে, অর্থাৎ প্যারিসের সন্ধি যখন হয়েছিল ইউরোপে, সেটার মধ্য দিয়ে। এবার আমরা যদি একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখব প্রথমে আমরা পর্তুগিজদেরকে নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। প্রথমে পর্তুগিজ দিয়ে আলোচনা করব। এখন দেখো, 1498 সালে আমরা সবাই জানি ভাস্কো দা গামা ভারতে আসেন। তার মানে এটা কিন্তু নয় যে তার আগে ভারতের সাথে ইউরোপের বাণিজ্য হতো না, বাণিজ্য কিন্তু হতো। সেটা কিন্তু ভায়া হয়ে হতো, অর্থাৎ আরবদের মাধ্যমে। মাঝখানে সেটা কেটে যায়। যাই হোক, সেই কেটে যাওয়ার ফলে পর্তুগিজরা এবং বলতে পারো তখন স্পেনও, হ্যাঁ, তারা আলাদা করে একটা চেষ্টা চালিয়েছিল যাতে কোনো বিকল্প রুটে ভারতবর্ষে পৌঁছানো যায় কারো ভায়া ছাড়াই। তা সেই রকমই একটা উদ্যোগের একটা ফলশ্রুতি বলতে পারো। 1498 সালে ভাস্কো দা গামা তিনি পৌঁছান কোথায়? ক্যালিকটে, যেটাকে আমরা বলি কোঝিকোড, যেটাকে ইন্ডিয়ার ফার্স্ট ইউনেস্কো হেরিটেজ হচ্ছে তোমার লিটারেসি সিটির তকমা দেওয়া হয়েছে রিসেন্টলি। তা ভাস্কো দা গামা আসেন এবং এক্ষেত্রে বলতে পারো আব্দুল মাজিদ, একজন গুজরাটি নেভিগেটর, তার তিনি সাহায্য পেয়েছিলেন, ফলে তার কাছে আসাটা সহজ হয়ে যায়। তিনি যখন কালিকটে পৌঁছান, সেখানকার রাজা কে ছিলেন? জামোরিন, একজন হিন্দু রাজা, তিনি তাকে ওয়েলকাম করেন। ভাস্কো দা গামার প্রথমবার আসাটা খুব একটা যে সফল আমরা বলবো না। তিনি মাত্র 3 মাস স্টে করেছিলেন, তারপর তিনি রিটার্ন করেন, তারপর তিনি ফিরে যান। এবং ফিরে যাওয়ার সময় তিনি যে তার সঙ্গে আনা যে জাহাজটা, এখন দেখো এইগুলোর পরিসংখ্যানটা খুবই গন্ডগোল। বলা হয় তিনি 4টে জাহাজ এবং 118 জনকে সঙ্গে নিয়ে আসেন। এটা তোমাদের আমি এনসিআরটি থেকে বলছি, কিন্তু এই পরিসংখ্যানগুলো কখনোই কিন্তু গন্ডগোল, ফলে এইগুলো নিয়ে প্রশ্ন হয় না জেনারেলি। তো যাই হোক, এই যে 4টে জাহাজ তিনি এনেছিলেন, যেটা যদি আমরা ধরেই নিই, তাতে যে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট, বিশেষ করে মশলা
আলাদা করে ব্ল্যাক পেপার এবং অন্যান্য জিনিস, তার মধ্যে ইন্ডিগো থেকে শুরু করে অন্যান্য রয়েছে। তা সেগুলো নিয়ে যাওয়ার পর যেটা দেখা যায় যে তাদের আগে ভায়া হয়ে বাণিজ্য করে যে লাভটা হতো তার থেকে অনেক বেশি লাভ হচ্ছে। ফলে খুব দ্রুত যে আরো কিছু এই ধরনের বিষয় আসবে, মানে বাণিজ্যিক বিষয় আসবে, সেটা কিন্তু খুবই স্বাভাবিক। তবে ভাস্কো দা গামার প্রথমবার আসাটা কিন্তু অনলি কি ছিল, বিজনেস। কিন্তু তারপরে পরপর কয়েকটা অভিযান আসে, সেটা বিজনেসের থেকেও বড় হয়ে দাঁড়িয়েছিল সামরিক বা মিলিটারি। কারণটা কি বলতো? না, ক্যালিকটে তখন আগে থেকেই বাণিজ্য করতো কারা? আরবরা, মানে আরব মার্চেন্টরা। তা ফলে সেখান থেকে যদি আরবদের সরানো না যায়, তাহলে ওই একচেটিয়া বা মনোপলি যে বিজনেসের ব্যাপারটা, সেটা পর্তুগিজরা পাবে না, এটা তারা বুঝতে পেরেছিল। স্বাভাবিক কারণে কি হয় না, 1500 সালে যখন ক্যাব্রাল ভারতে আসেন, তাহলে তার মেন ইন্টেনশন কি ছিল? টু ডিস্ট্রয় দ্য আরবিয়ান সেটেলমেন্ট ইন কালিকট। অর্থাৎ আরবিয়ান অবশ্যই বিজনেস সেটেলমেন্ট, তারা তো আর এখানে জয় করতে আসেন, তারা যে বাণিজ্যিক তাদের যে কেন্দ্রগুলো গড়ে তুলেছিল সেগুলোকে পুরো ধ্বংস করাই ছিল উদ্দেশ্য। কিন্তু ক্যাব্রাল ফেলিওর করেন, তিনি সেটা সফল হননি। কথায় বলতে পারো যে এরকম একটা প্রশ্ন হয় যে হোয়েন পর্তুগিজ অ্যাটাক ইন কালিকট, তাহলে সেখানে কার ফরে ছিলেন জামোরিন? তাহলে অবশ্যই বলবে সেখানে আরবদের ফরে ছিলেন। কারণ তিনি, তার যেটা বক্তব্য ছিল যে অল আর ওয়েলকাম, যেই আসুক না কেন তারা বিজনেস করতে আসুক, কিন্তু পর্তুগিজদের যখন ইন্টেনশনটা ছিল যে আরবদেরকে সরিয়ে তারা শুধু বিজনেস করবে, সেটা কিন্তু তিনি মেনে নিতে পারেননি। ফলে ক্যাব্রাল ফিরে যান। তবে বলা হয় তিনি একটি আইল্যান্ড, মাদাগাস্কার আইল্যান্ড ডিসকভার করেছিলেন। এটা আমরা একটু আলাদা করে তার সম্বন্ধে মনে রাখতে পারি। তাহলে মোদ্দা কথা হচ্ছে, আরব এবং ভাস্কো দা গামার যৌথ প্রতিরোধে ক্যাব্রাল কিন্তু ফিরে যান। এরপর 1502 সালে আবার কে আসেন? ভাস্কো দা গামা। মানে বুঝতে পেরেছো, এটা হচ্ছে সেকেন্ড টাইম। তাহলে তারও সেকেন্ড টাইম কিন্তু আসার উদ্দেশ্য ছিল একই, অর্থাৎ আরবিয়ান সেটেলমেন্টগুলোকে তিনি ধ্বংস করবেন। কিন্তু জামোরিন বিরোধিতায় তিনি সেটা পারেননি। তবে হ্যাঁ, তিনি একটা বিষয়ে সফল হয়েছিলেন, পার্শ্ববর্তী কোচিনে গিয়ে তিনি ফার্স্ট ফোর্ট অফ পর্তুগিজ যেটাকে আমরা বলি, সেটা তিনি তৈরি করেন। এখানে আমরা ফোর্ট না বলে, কোনো কোনো জায়গায় ফোর্ট দিয়ে অ্যান্সার হয়, কিন্তু এখানে আমরা বলতে পারি সেটেলমেন্ট। মানে প্রথম তাদের কোনো বাণিজ্য কেন্দ্র পর্তুগিজরা প্রথম গড়ে তোলে কোথায়? কোচিনে। এবং এই জন্য এটাকে তাদের আর্লিয়ার ক্যাপিটাল ইন ইন্ডিয়া বলা হয়। এরপর 1503 সালে কে আসেন? লোপোসোর, LOPOSOARE। অর্থাৎ লোপোসোরের নামটা আমরা একটা কারণেই মনে রাখবো, যে হি ওয়াজ সাকসিড। অর্থাৎ ইতিপূর্বে ক্যাব্রাল, তারপর ভাস্কো দা গামা যেটা পারেননি, সেটাই কিন্তু সাকসিড হলেন কে? লোপোসোর। মানে তিনি আরবিয়ান সেটেলমেন্টগুলোকে ধ্বংস করতে সফল হলেন। এখানেই আমরা একটা জিনিস মনে রাখবো, ভাইপিনে এই সময় একটা ফোর্ট তৈরি হয়, নিউ অরেঞ্জ ফোর্ট। এটাকে ফোর্ট ইমানুয়েল বা ফোর্ট মালিপুরমও বলা হয়। এটার ইম্পর্টেন্সটা কি? ইট ওয়াজ দ্য ওল্ডেস্ট এক্সিস্টিং ইউরোপিয়ান ফোর্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষে পর্তুগিজদের শুধু বলে নয়, কোনো ইউরোপীয় তৈরি প্রথম কোনো দুর্গ যদি বলা হয়, তাহলে হবে এইটা। তাহলে বুঝতে পেরেছো, প্রত্যেকেই আলাদা আলাদা দুর্গ নির্মাণ করেছে, সেটা ব্রিটিশরাও করেছে, ফ্রেঞ্চরাও করেছে। কিন্তু যেহেতু পর্তুগিজরা আগে এসছিল, ফলে তাদের সময় গড়ে ওঠা ফোর্টটাকেই আমরা বলছি ইউরোপীয়দের তৈরি ভারতে প্রথম কোনো দুর্গ হলো। সেটা কি? কেরালার ভাইপিনে নিউ অরেঞ্জ ফোর্ট, তার আলো দুটো নাম, ফোর্ট ইমানুয়েল, ফোর্ট মালিপুরম। আর এটাকেই আমরা বলছি কি? ওল্ডেস্ট এক্সিস্টিং ইউরোপিয়ান ফোর্ট ইন ইন্ডিয়া।
এরপর আমরা চলে যাব 1505। দেখো আলমেইদো। আলমেইদো কে ছিলেন? ফার্স্ট পর্তুগিজ ভাইসরয়, ভারতের প্রথম ভাইসরয় ফর দ্য পিরিয়ড অফ 3 ইয়ার্স। তাকে 3 বছরের জন্য ভারতে ভাইসরয় হিসেবে নিযুক্ত করা হয়। তার মানে ইতিপূর্বে যেগুলো এসছিল সেগুলো ডিরেক্টলি গভর্নমেন্টের দ্বারা কন্ট্রোল ছিল না, এই প্রথম সরকারিভাবে কাউকে পাঠানো হলো, তার নাম ছিল অ্যালমেইদো, এবং তার একটা বিখ্যাত পলিসি ছিল, সেটা হচ্ছে ব্লু ওয়াটার পলিসি। ব্লু ওয়াটার পলিসি সোজা কথায় বলতে গেলে আমরা কি বলি, নীল জল নীতি। এখানে আমরা সমুদ্রের জলকে নীল বলে থাকি, এবং সেই অর্থে এই নীতির মূল কথাই ছিল সমুদ্রের উপর আধিপত্য তৈরি করা, বিস্তার করা, এবং এই জন্য এটাকে আর একটা নাম ছিল, সেটাকে বলা হতো কার্টেজ সিস্টেম। এই সিস্টেমটা কি ছিল, যে কোনো জাহাজ তারা যদি ভারতে আসে বা কোনো কারণে ভারত থেকে বাইরে যায়, তাহলে পর্তুগিজদের নিয়ন্ত্রিত এলাকা যখন যেগুলো তাদের আছে সেইখান দিয়ে সেই ঘটনা ঘটলে তাদেরকে নির্দিষ্ট অর্থ দিয়ে সেই অনুমতি নিতে হবে। মনে রাখবে এখানে কিন্তু অর্থ আদায় করা আদৌ উদ্দেশ্য ছিল না, ওই সমুদ্রের উপরে নজরদারি করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। এরপরে দেখো 1509 সালে কে আসেন? আলবুকার্ক। আলবুকার্ককে আমরা বলি রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া। তাহলে 1509 সালে আলবুকার্ককে আমরা বলি ভারতে পর্তুগিজ প্রাধান্য স্থাপনের প্রধান রূপকার বা প্রধান ভাইসরয় বলতে পারি। তার যে পলিসি ছিল সেটা হচ্ছিল কি না, পলিসি অফ এক্সপেনশন ইন ইন্ডিয়ান টেরিটরি। অর্থাৎ ভারতের অভ্যন্তরে হচ্ছে ক্ষমতা বিস্তারের নীতি, এবং এই নীতি কার্যকর করতে গিয়ে তিনি কতকগুলো পলিসি নেন। যেমন ধরো স্লেভারি, কৃতদাস যে ব্যাপারটা সেটাকে শুরু করা, তারপরে ধরো স্প্রেড খ্রিশ্চিয়ানিটি, যেটাকে আমরা বলি যে ধর্ম বিস্তার। আরেকটা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল পলিসি, অর্থাৎ বৈবাহিক নীতি, অর্থাৎ বেশি করে ভারতীয় নারীদের বিবাহ করে পর্তুগিজদের সংখ্যাটা বৃদ্ধি করা, এটাও ছিল তার এই পলিসি অফ এক্সপেনশন, সেই নীতির অন্তর্গত। এই তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। এরপর দেখো আলবুকার্কে নিয়ে আমরা আর কয়েকটা তথ্য মনে রাখবো। একটা হচ্ছে যে আলবুকার্ক যখন ভারতে আসেন সেই সময় দক্ষিণ ভারতে একটা বংশ রাজত্ব করত, তার নাম বিজয়নগর, এবং বিজয়নগরের যিনি শ্রেষ্ঠ রাজা ছিলেন তার নাম হচ্ছে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের পিরিয়ড ছিল 1509 থেকে 1530, এবং তাই জন্য প্রশ্ন হয় যে আলবুকার্ক যখন ভারতে আসেন তখন তিনি কোন ভারতীয় শ্রেষ্ঠ শাসকের সমসাময়িক ছিলেন? শ্রেষ্ঠ শাসক কেন বলা হচ্ছে না, এই কৃষ্ণদেব রায় আবার বাবরের সমসাময়িক ছিলেন, এবং বাবর তার আত্মজীবনীতে সমকালীন ভারতের শ্রেষ্ঠ শাসক হিসেবে বর্ণনা করে গেছেন কাকে? কৃষ্ণদেব রায়কে। এই জন্য কৃষ্ণদেব রায়ের সাথে আলবুকার্কের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং সে সময় বিজয়নগরে যে প্রধান বন্দর ছিল সেটার নাম কি ছিল? ভাটখাল। সেখানে তিনি একটা পর্তুগিজ ট্রেডিং সেন্টার গড়ে তোলার কিন্তু পারমিশন দেন কাদের? অর্থাৎ ওই তোমার পর্তুগিজের। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা মনে রাখবো আলবুকার্ক সম্বন্ধে। এরপরে আমরা মনে রাখবো, হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখতে পারো যেটা খুব ইম্পর্টেন্ট, আমি একটা অমিট করে গেছি। 1510 সালে প্রথম পর্তুগিজরা কিন্তু গোয়া দখল করে, ফার্স্ট টাইম ফ্রম সুলতান অফ বিজাপুর। তোমরা নিশ্চয়ই জানো যে বাহুমনি বলে একটা সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতে, 1347 সালে গড়ে উঠেছিল। সেই বাহুমনি সাম্রাজ্য ভেঙে গিয়ে
5টা মুসলিম শাসিত রাজ্য হয়েছিল বা প্রদেশ বলতে পারো, বিজাপুর, গোলকুন্ডা, আহমদনগর, বেরার এবং বিদর। তার মধ্যে অন্যতম ছিল এই বিজাপুর। সেই বিজাপুরের সুলতানের কাছ থেকে তারা গোয়া দখল করে 1510 সালে। তাহলে যে গোয়া স্টিল 1961 পর্যন্ত কিন্তু তাদের অধীনে ছিল। শুধু গোয়া ছিল না, গোয়া, দমনদিউ 3টে ছিল। এবং এই গোয়াতে পর্তুগিজরা ভারতে প্রথম কিন্তু সতী ব্যান করেছিল। তাহলে এটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে যে ভারতে কোন ইউরোপীয়রা প্রথম সতীদাহ বন্ধ করার চেষ্টা করেছিল বা কিছুটা করতে সফল হয়েছিল, সেটা কিন্তু পর্তুগিজ। ঠিক আছে, ব্রিটিশরা যেটা করেছিল সেটা সমগ্র ভারতবর্ষে হয়েছিল। এগুলা স্থানীয়ভাবে পার্টিকুলার, তখন তো পুরো ভারতের উপর নিয়ন্ত্রণ পর্তুগিজরা করতে পারেনি, তাই তাদের নিয়ন্ত্রিত এলাকায় তারা কিন্তু সতী ব্যান করেছিল এবং সেটা স্থান কি ছিল? গোয়া। এরপরে আমরা মনে রাখবো 1524। কেন মনে রাখবো? থার্ড টাইম ভাস্কো দা গামা কেম টু ইন্ডিয়া, থার্ড টাইম। এবং এবার তিনি কিন্তু এসেছিলেন ভাইসরয় হিসাবে, ভাইসরয় অফ কোচিন। কারণ এর আগে কিন্তু প্রথমবার তিনি আসেন নেহাত একজন ওই নতুন জলপথ তৈরির আবিষ্কারের নেশা নিয়ে। দ্বিতীয়বার এসছিলেন, তার ইন্টেনশন বিজনেসের থেকে বেশি কি ছিল না, ওই কালিকট থেকে আরবদেরকে সরানো। থার্ড টাইম যখন আসেন তিনি সরকারিভাবে আসেন অ্যাজ এ ভাইসরয়, বাট আনফর্চুনেটলি বলতে পারো যে তিনি মারা যান ডিউ টু হিজ ইলনেস। ঠিক আছে, তার অসুস্থতার কারণে তিনি মারা যান। এরপরে 1528 সালটা আমরা একটু কারণে মনে রাখবো, এটা কিন্তু একবার CHSL এ পড়েছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যে ভারতে প্রথম বাংলায় কারা বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে। হুইচ ইউরোপিয়ান ফার্স্ট টাইম এস্টাবলিশ দেয়ার ট্রেডিং সেন্টার ইন বেঙ্গল। তাহলে সেটাও কিন্তু হয় পর্তুগিজ, এবং সেটা কোথায় হয়? চিটাগাঁও, অর্থাৎ যেটাকে আমরা চট্টগ্রাম বলি। তাহলে ভারতে প্রথম তারা বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে বাংলাতে হিসাবে, পর্তুগিজ মানে ইউরোপীয় হিসাবে, সেটা পর্তুগিজ। এরপর 1529 সালে আরেকজন আমরা তাদের ভাইসরয়কে পাই, তার নাম নিনো ডি কুনহা। নিনো ডি কুনহার নাম দুটো কারণে আমাদের মনে রাখতে হবে। এক, 1530 সালে তাদের যে কোচিন, যেটাকে আমরা বলছিলাম তাদের আর্লিয়ার ক্যাপিটাল, সেখান থেকে সেটা ট্রান্সফার হয় গোয়াতে, এবং গোয়া কিন্তু ছিল তাদের ভারতে হেডকোয়ার্টার। ঠিক আছে, ভারতে তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র কিন্তু গোয়া। আর 1535 সালে তিনি কি দখল করেন? না, দিউ দখল করেন ফ্রম সুলতান অফ গুজরাট বাহাদুর শাহ। মনে রাখবে, এই বাহাদুর শাহ কিন্তু সঙ্গে মুঘল সম্রাট বাহাদুর শাহের কোনো সম্পর্ক নেই। ইনি গুজরাটের শাসক বাহাদুর শাহ, তার কাছ থেকে 1535 সালে কি দখল করে? পর্তুগিজরা দিউ দখল করে। এরপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, সেটাও পরীক্ষায় পড়লে আমরা হয়তো ভুল লিখবো, সেটা হচ্ছে ভারতে প্রথম যদি বলা হয় বাহাদুর শাহ সুলতান অফ কোথাকার বললেন এটা? গুজরাট, গুজরাট। ওকে স্যার। মানে তোমরা যখন মুঘল সম্রাট হুমায়ুন পড়বে না, সেখানে মাঝে মাঝে একটা প্রশ্ন আসে পরীক্ষায় যে হুমায়ুনের প্রধান দুই শত্রু কারা ছিলেন। তার মধ্যে একজন হচ্ছে শের শাহ, আরেকজন হচ্ছে বাহাদুর শাহ। 1536 সালে বাহাদুর শাহ মারা যাওয়ার পর হুমায়ুন তার এক বড় শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে যান, যেটা তিনি শের খাঁর হাত থেকে পাননি। সিংহাসন হারান, পরবর্তীকালে জানেন আবার শের শাহের মৃত্যুর পর তিনি ফিরে পান। যাই হোক, তাহলে পরে যেটা আমরা একটা প্রশ্ন পড়ে থাকি, কিন্তু প্রশ্নটা পড়লে আমরা উত্তরটা জেনারেলি ম্যাক্সিমাম আমি ভুল করবো যদি উত্তর না জানা থাকে। সেটা হচ্ছে যে যদি একটা প্রশ্ন থাকে হুইচ ইউরোপিয়ান ইন্ট্রোডিউসড মডার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, এক্ষেত্রেও আমরা সিংহভাগই উত্তর লিখবো ব্রিটিশ। কারণ আমরা জানি যে 1500 নয়, তোমার 1835 সালে অফিসিয়ালি ভারতে ইংলিশ এডুকেশন চালু করেছিল ব্রিটিশরা। তারও আগে বেসরকারিভাবে যদিও অনেকভাবে তৈরি হয়েছিল। তাহলে সেটাকে আমরা জেনারেলি মডার্ন এডুকেশন হিসেবে ধরে নিই, কিন্তু না, ওরা কিন্তু কোচিনে একটা ইউনিভার্সিটি তৈরি করেছিল, এবং সেটাকেই বলা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ মডার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। তাহলে মডার্ন এডুকেশনের উপরে প্রশ্ন থাকলে সেখানেও অ্যান্সার হবে কিন্তু পর্তুগিজ। এরপর খুব ইম্পর্টেন্ট কি, 1556 সালে তাহলে দে ইন্ট্রোডিউসড, যেটাকে আমরা বলি প্রিন্টিং প্রেস। পর্তুগিজরা আমাদের অনেক কিছু দিয়ে গেছে, কিন্তু সব থেকে বড় যদি তাদের দান হিসাবে আমরা দেখি,
উপকার হিসেবে দেখি সেটা কিন্তু প্রিন্টিং প্রেস। তাহলে 1556 সালে তারা গোয়াতে প্রথম প্রিন্টিং প্রেস চালু করে এবং জেসুইট অফ গোয়া এটা একটা বই, তাহলে ফার্স্ট বুক পাবলিশড ওই গোয়ার যে ছাপাখানা থেকে, সেই বইটার নাম ছিল দ্য জেসুইটস অফ গোয়া। এরপর 1559 মনে রাখবো তারা দমন দখল করে। এখানে কারো নাম আমরা পাই না, একজন সামন্ত পাই, ফ্রম এ ফিউডাল অফ গুজরাট। গুজরাটের এক সামন্তর কাছ থেকে তারা দমন দখল করে। তাহলে গোয়া দমন দিউ, যেটা বেসিক্যালি আমাদের পর্তুগিজদের সম্বন্ধে মনে রাখতে হয়, তাহলে গোয়া 1510, 1535 সালে কিন্তু দিউ, আর 1559 সালে কিন্তু দমন। তাহলে গোয়া, তারপরে দিউ, তারপরে দমন, অর্থাৎ গোয়া দমন দিউ ক্রোনোলজিটা মনে রাখলে সালটা কিন্তু ভুল হয়ে যাবে। তোমাকে গোয়ার পরে দিউ তারপরে দমন মনে রাখতে হবে। এরপরে আমরা যদি যাই তাহলে দেখবো 1579 সালে চলে যাব। ঠিক আছে, কি ঘটে 1579 সালে? দুজন পর্তুগিজ প্রিস্ট ভারতে আসেন। তাদের নাম কি ছিল? একজনের নাম ছিল ফাদার মনসারেট, আরেকজনের নাম হচ্ছে অ্যাকোয়া ভাইয়া। এক্ষেত্রে মনে রাখবে যে তারা নিজে থেকে আসেনি, তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল। অ্যাকচুয়ালি 1575 সালে আকবর তিনি ইবাদতখানা তৈরি করেছিলেন ফতেপুর সিক্রিতে। উদ্দেশ্য ছিল যে প্রথমে কিন্তু শুধুমাত্র মুসলিম যে মৌলভী বা পণ্ডিতদের সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রত্যেক বৃহস্পতিবার সন্ধেবেলা তার দরজা খোলা থাকতো। তা উদ্দেশ্য ছিল যে ধর্মের যে বিষয়টা কি, অ্যাকচুয়ালি মূল কথাটা কি জানা, কিন্তু তাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট এতটাই প্রকট হয় যে তিনি সেটা বন্ধ করে দেন। পরে 1578 সালে যখন খোলেন সেটা এবার সকল ধর্মের পণ্ডিতদের জন্য খোলেন। হিন্দু ছিল, জৈন ছিল, তারপরে পার্সি ছিল, তা সেই সময় মুসলিমরা তো ছিলই। তা সেই সময় তিনি পর্তুগিজদের অনুরোধ করেন যে তারাও যেন তাদের দুজন পণ্ডিতকে ভারতে পাঠান, এবং সেই সূত্রেই কিন্তু ফাদার মনসারেট এবং অ্যাকোয়া ভাইয়া তারা কিন্তু ভারতে আসে। 1580 সালে স্পেন ক্যাপচার্ড পর্তুগিজ, পর্তুগাল বলবো আমরা এখানে, স্পেন কিন্তু পর্তুগাল দখল করে নেয়। এখন বলতে পারো যে এইখান থেকে কিন্তু পর্তুগিজদের একটু পেছনের দিকে চলে যাওয়া। তার কারণ স্পেনের যে নতুন সরকার, অর্থাৎ পর্তুগালের যে নতুন সরকার স্পেন, তারা কিন্তু ভারতের ব্যাপারে কোনো রকম ইন্টারেস্টেড ছিল না। ফলে তখনও পর্যন্ত পর্তুগিজ কোম্পানি হিসেবে এখানে যারা ছিলেন তারা কিন্তু তাদের নতুন সরকারের কাছ থেকে কোনো রকম ব্যাকআপ পায়নি। আর ইতিমধ্যে 1565 সালে তালিকোটার যুদ্ধে বিজয়নগরেরও পতনের সূচনা হয়। ফলে তাদের যে বন্ধু রাষ্ট্র বা বন্ধু প্রদেশ হিসাবে ভারতে যে বিজয়নগর তাদেরকে ব্যাকআপ করতো, তাদের পক্ষেও তাদেরকে আর ব্যাকআপ করা সম্ভব হয়নি। ফলে বলতে পারো পর্তুগিজদের পদস্খলন হয়। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, ভারতে পর্তুগিজদের প্রাধান্য হারানোর সব থেকে বড় কারণ হচ্ছে কিন্তু এগুলো নয়, সব থেকে বড় কারণ হচ্ছে ধর্ম। তারা রিলিজিয়ানটাকে বেশি করে প্রাধান্য দিয়ে ফেলেছিল। দেখো, ব্রিটিশরাও তো রিলিজিয়ানকে প্রাধান্য দিয়েছিল, কিন্তু সেটাকে কিন্তু কখনো বিজনেসের থেকে বড় করেনি। অর্থাৎ বিজনেসটাকে বজায় রেখে তারা ধর্মটাকে প্রাধান্য দিয়েছিল। কিন্তু পর্তুগিজরা সেটা একটা সময় কি করে না, তারা ধর্মটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলে। এটা ছিল, এটাকে ঐতিহাসিকরা মনে করেছেন তাদের পতনের প্রধান কারণ। আর একটা জিনিস মনে রাখবে, শ্রীলঙ্কার নামটা একটু আমরা বলছি। অ্যাকচুয়ালি এশিয়ার প্রথম দেশ যারা পর্তুগালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তারা শ্রীলঙ্কা। যেমন ধরো আমাদের দেশ যদি ভারতবর্ষের কথা ধরি, আমরা কিন্তু যুদ্ধ করেছিলাম শুধু ব্রিটিশদের সাথে। বাকি যে কোম্পানিগুলো লিখেছিলাম আমরা, তাদের সঙ্গে কিন্তু আমরা যুদ্ধ করিনি, কারণ তারা এসেছিল শুধু বাণিজ্য করার জন্য। কিন্তু এখানে রাজনৈতিক প্রাধান্য বিস্তার করেছিল শুধু ব্রিটিশরা, তাই যুদ্ধ করতে হয়েছিল। পর্তুগিজদের ক্ষেত্রে বা একই রকম সেটা হচ্ছে শ্রীলঙ্কার ক্ষেত্রে ঘটেছিল। তাই এশিয়ার একমাত্র দেশ যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেটা হচ্ছে শ্রীলঙ্কা। এরপরে পর্তুগিজদের প্রথম পতন ঘটে 1611, মানে যুদ্ধ তারা হেরে যায় আর কি। 1611 সালে ব্যাটেল অফ বোম্বে, আর 1612 সালে ব্যাটেল অফ সোয়ালি। আসলে 1611 সালে মসলিপত্তনমে একটা বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করেছিল ব্রিটিশরা, কিন্তু পর্তুগিজদের বাধাদানের ফলে সেটা হয়নি। ফলে
একটা যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধটা ব্যাটেল অফ বোম্বে নামে পরিচিত এবং সেখানে মিডলটন বলে একজন ব্রিটিশ সেনাপতি পর্তুগিজদের হারিয়ে দেন এবং পরের বছর ব্যাটেল অফ সোয়ালির যুদ্ধে আবার পর্তুগিজরা হেরে যায় এবং সেখানে ব্রিটিশ সেনাপতি কিন্তু ছিলেন থমাস বেস্ট। এছাড়াও তো আগেই বললাম যে মুঘল সম্রাটদের সঙ্গে তাদের সম্পর্ক খুব খারাপ হতে শুরু করে, বিশেষ করে জাহাঙ্গীরের সময় তারা হচ্ছে ওই এই কলকাতাতে হুগলি নদীর তীরে অবৈধভাবে একটা দুর্গ নির্মাণ করে সেখানে তারা বাণিজ্য করছিল। এছাড়া তাদের ওই হারমাদ, একটা হারমাদ কথাটা আমরা নিশ্চয়ই তোমরা শুনেছো। হারমাদ বলতে আমরা কাদের বলি? জলদস্যু। এটার কারণে সারা বিশ্ব জুড়ে পর্তুগিজদের একটা কুখ্যাতই বলো যাই বলো সেটা ছিল। ফলে বিভিন্ন সময় তারা মুঘল সম্রাটদের বা মুঘলদের নিয়ন্ত্রিত জাহাজগুলোকে লুণ্ঠন করত, এটাও যেমন একটা কারণ ছিল। তেমনি ওই কৃতদাস ব্যবসা, তারপর জোর করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা, এগুলো কিন্তু বড় কারণ হয়ে দাঁড়ায়। ফলে বুঝতেই পারছো ধীরে ধীরে পর্তুগিজরা তাদের নিয়ন্ত্রণ হারাতে থাকে এবং 1632 সালে তাদেরকে বাংলা থেকে বিতাড়িত করেন কে? শাহজাহান। এটা নিয়ে খুব প্রশ্ন হয়। সেটা হচ্ছে ওই যে হুগলি নদীর তীরে একটু আগে বললাম যেটা যে দুর্গ নির্মাণকে কেন্দ্র করে যে সমস্যা ছিল সেটা তো ছিলই, কিন্তু 1631 সালে শাহজাহানের যে পত্নী অর্থাৎ মমতাজ, যার আসল নাম ছিল আর্চমান বানু বেগম, তিনি মারা যাওয়ার পর তার দুজন বাঁদিকে পর্তুগিজরা অপহরণ করে। ফলে শাহজাহানের ধৈর্যের বাঁধ ভাঙে। সেই সময় বাংলার যিনি শাসক ছিলেন তার নাম ছিল কাসেম আলী খান, ঠিক আছে, তাকে নির্দেশ দেন এবং তিনি ওই 3-4 মাস অবরোধ করবার পর ওই পর্তুগিজদের পরাজিত করেন এবং অনেককে হত্যা করেন, অনেককে বন্দি করে আগ্রা দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়। এটা নিয়ে প্রশ্ন হয় তাহলে যে কোন মুঘল সম্রাট পর্তুগিজকে বাংলা থেকে বিতাড়িত করেন। এই মোটামুটি গেল পর্তুগিজদের সম্বন্ধে। হ্যাঁ, তারা মনে রাখবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে চট্টগ্রাম এই যে পোর্ট আছে, বন্দরটা, সেই পোর্টটাকে তারা কি বলতো? তারা বলতো পোর্তো গ্র্যান্ডে। পোর্তো গ্র্যান্ডের আমরা ইংলিশ করলে পাবো বিগ পোর্ট, অর্থাৎ বড় বন্দর। এটা নিয়ে একটা আলাদা করে প্রশ্ন হয়। আর রিলিজিয়ান তো তাদের পতনের কারণ বললাম। আর তাদের অবদান বলতে গেলে আমরা যেটা প্রিন্টিং প্রেস পড়েছি তার বাইরে এই আলু বলো, তারপরে টমেটো বলো, আরো বিভিন্ন জিনিস তারা এখানে করেছে, সেগুলোতে আমরা যাচ্ছি না। মূলত প্রিন্টিং প্রেসটা আমরা কিন্তু মনে রাখবো।